নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হায়ার ম্যাথমেটিক্স ক্লাস, এক্সারসাইজ 3.2, লেকচার 4। আজ আমরা 13 নম্বর এক্সট্রা নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে 3.2 এর 13 নম্বর এক্সট্রা। তাহলে এখানে কি বলা আছে দেখো সবাই। এখানে বলা আছে যে একটি ত্রিভুজ থাকবে ABC এবং এই ত্রিভুজটির মধ্যে কোণ A এর সমদ্বিখণ্ডক আঁকা হবে BC। তো আমরা এই কাজগুলি করব, তার আগে দেখে আসি পরে কি বলা আছে। দেখো পরে বলা আছে ABC এর পরিবৃত্ত। ABC পরিবৃত্ত, ABC পরিবৃত্ত যখনই বলা হলো তখনই আমরা শিওর হয়ে গেলাম যে একটি বৃত্ত আঁকতে হবে, যেই বৃত্তটি হবে ABC ত্রিভুজের পরিবৃত্ত। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম, পরিবৃত্ত কথাটা দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে একটি বৃত্ত আঁকতেই হবে এবং ওই বৃত্তটি হবে ABC এর পরিবৃত্ত। তার মানে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত আঁকতে হবে। সুতরাং এখান থেকে বুঝতে পারা মাত্রই আমরা প্রথমেই একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ আঁকলাম ABC। তাহলে নিশ্চয়ই এখন বলতেই পারি যে এই ABC ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এটা। আমরা জানি পরিবৃত্ত আমরা এভাবেই এঁকে থাকি, যে আগে বৃত্ত অঙ্কন করে নিই, পরে বৃত্তের মধ্যে ত্রিভুজ এঁকে নিই। তাহলে এই ত্রিভুজটির পরিবৃত্তই হচ্ছে বাইরেরটা। ওকে, তাহলে এখন বাকি অংশে কি বলা আছে সেই অনুসারে আমরা চিত্র আঁকব। দেখো সবাই, এই যে ত্রিভুজ ABC এর কোণ A এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কোণ A এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দেখো তো, এইটা সেই কোণ A। এই A কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যদি A কোণের সমদ্বিখণ্ডক আঁকতে চাই, দেখো সবাই যে এই কোণটা কিন্তু A কোণ, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে A কোণ। এখন এই A কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা এটা কম্পাস দিয়েও করতে পারো, অথবা যেহেতু এটা উপপাদ্য তোমরা চোখের আন্দাজেও করতে পারো। তাহলে আমরা এখন চোখের আন্দাজে এটাকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করি। দেখো সবাই, চোখের আন্দাজে এটাকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে এই A কোণের সমদ্বিখণ্ডক আঁকা হলো। A কোণের সমদ্বিখণ্ডক আঁকা হলো। সুতরাং এখন যে লাইনটা আমরা মাঝ দিয়ে এঁকেছি সেটা হচ্ছে এই A কোণের সমদ্বিখণ্ডক। A কোণকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা সবাই মনে রাখতেছি যে বাম দিকের এই কোণটা নিশ্চয়ই ডান দিকের এই কোণটা সমান। আমাদের এই অঙ্কন অনুসারে আমরা বলতে পারি যে বাম দিকের এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটা নিশ্চয়ই ডান দিকের এই কোণটা সমান হবে আমাদের অঙ্কন অনুসারে। এখন তাহলে এখান থেকে আমরা, তাহলে শিক্ষার্থীরা আমাদের নাম দেওয়া ছিল কি, দেখো কোণ A এর সমদ্বিখণ্ডকে নাম, কোণ A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করবে। প্রশ্নে বলা আছে যে এই সমদ্বিখণ্ডকটি BC কে ছেদ করবে D বিন্দুতে। তার মানে এই বিন্দুটার নাম হবে আমাদের D বিন্দু। এটার নাম হবে আমাদের D বিন্দু, যেহেতু প্রশ্নে বলা আছে D বিন্দুতে ছেদ করবে। এবং এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তকে দেখো, এই সমদ্বিখণ্ডকটা কিন্তু পরিবৃত্তকেও ছেদ করেছে। তাহলে এই পরিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুর নাম কি দেখো। এবং ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করেছে। আবারও দেখো, ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করবে। তার মানে এই ABC যে পরিবৃত্ত ছিল, এই পরিবৃত্তকে আমার ছেদ করবে E বিন্দুতে। তাহলে প্রশ্নে কিন্তু বলাই আছে এই বিন্দুটা হবে E বিন্দু। এতটুকু প্রশ্নে বলা ছিল। তাহলে আমরা এখন এখান থেকে কিছু অঙ্কন করতে হবে প্রমাণের সুবিধার্থে। দেখো, আমরা দেখতেই পাচ্ছি যে সব কিছুই মোটামুটি যোগ করা আছে। তো আমরা এখন এই পাশে এই C এবং Eটা যোগ করে দিই, তাহলে আমাদের প্রমাণের সুবিধা হবে। C বিন্দু এবং E বিন্দুটা যোগ করে দেই, তাহলে প্রমাণের আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমরা এখন CE যোগ করে দিলাম, CE যোগ করলাম প্রমাণের সুবিধার্থে। ওকে,
তাহলে এখন আমরা প্রমাণ শুরু করব। প্রমাণ শুরু করার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে, দুইটি ত্রিভুজ খুঁজে বের করতে হবে যারা কিনা সদৃশ্যকোণী হওয়ার সুযোগ আছে। তো এরূপ দুইটি ত্রিভুজ যাই হোক না কেন, তুমি দেখো অবশ্যই যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান অঙ্কন অনুসারে, আবারও বলি, যেহেতু আমরা এই কোণ একে সমদ্বিখণ্ডিত করেছিলাম এই লাইনটা দ্বারা, তার মানে বাম দিকের এই কোণটা নিশ্চয়ই ডান দিকের এই কোণের সমান। সুতরাং তুমি যে ত্রিভুজই নাও না কেন, এই দুইটি কোণ থাকা উচিত। এই দুইটি কোণ যদি থাকে তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে যে তারা সদৃশ্যকোণী। দেখো তো, বাম দিকের এই কোণটি নিয়ে ত্রিভুজ আমরা কি ভাবতে পারি? এ বি ডি ভাবতে পারি। বাম দিকের এই কোণটা নিয়ে ত্রিভুজের নাম হতে পারে এ বি ডি হতে পারে। ডান দিকের এই কোণটা, ডান দিকের এই যে কোণটা, এটা নিয়ে কিন্তু তুমি এ সি ডিও ভাবা যায়, আবার চাইলে একটু বড় করে এ সি ই ভাবা যায়। ছোট করে ভাবলে এ সি ডি ভাবা যায়, বড় করে ভাবলে এ সি ই ভাবা যায়। এখন ডান দিকে আমরা বড় করে যেটা সেটাই নিই। তার কারণটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমার এই যে একটি বিন্দু কিন্তু বৃত্তের উপর অবস্থিত। সুতরাং বৃত্তের উপর অবস্থিত যতটা করা সম্ভব ততটা আমার প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে বৃত্তের উপর অবস্থিত বি বিন্দু ছিল, আমরা কিন্তু এ বি ডি নিয়েছি। ডান দিকের কোণটার সাথে দেখি যে বৃত্তের কানেকশন কোথায় আছে। ডান দিকের কোণটার সাথে বৃত্তের কানেকশন দেখো, সি বিন্দু এবং এই বিন্দু দুইটাই বৃত্তের উপর আছে। তাহলে আমরা যদি বড় ত্রিভুজটা নেই তাহলে সি বিন্দু এই বিন্দু দুইটাই পাবো যারা কিনা বৃত্তের উপরে আছে। তাদের নাম হচ্ছে এ সি ই। সুতরাং আমরা দুইটি ত্রিভুজের নাম বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন দুইটি ত্রিভুজ। একটি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ই হতে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি এই ত্রিভুজটা ডান দিকে একটি বড় ত্রিভুজ এ সি ই। এই দুই ত্রিভুজ থেকে আমরা এখন সদৃশ্যকোণী যদি প্রমাণ করতে চাই তাহলে প্রথমটা আমরা সমান লিখে দিই। দেখো আমরা জানি এই কোণটা সমান এই কোণটা, তাহলে বাম দিকের এই কোণটার নাম কি হতে পারে? এটার নাম হতে পারে বি এ ডি কোণ। এটার নাম হতে পারে কোণ বি এ ডি হতে পারে। ডান দিকের এই কোণটার নাম কি হতে পারে? ডান দিকের এই কোণটার নাম হতে পারে সি এ ই কোণ, সি এ ই। এরা উভয় সমান। কেন সমান? অঙ্কন অনুসারে। আমরা প্রশ্নে যা বলা ছিল সেই অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে অঙ্কন অনুসারেই এরা সমান, কেননা প্রশ্নের মধ্যে এভাবে আঁকতে বলা হয়েছিল। ওকে, আমরা এখন খুঁজে বের করব আরও দুইটি কোণ। তো আরও দুইটি কোণের মধ্যে যেহেতু একটা বৃত্ত আছে, তো সাধারণত আমরা জানি বৃত্ত থাকলে কিন্তু একই বৃত্তচাপের উপর অবস্থিত দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি সমান হয়। তো এই চিন্তা যদি করি, দেখো আমি একটা বলে দিই, তারপর তোমরা চিন্তা করো। দেখো এই কোণটা সমান এই কোণ ভাবা যায় কি না কোনোভাবে? একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান চিন্তা করলে এই কোণটা আর এই কোণটা সমান বলা যায় কি না? দেখো সবাই মনে করো এখানে এসি বৃত্তচাপ নেওয়া হলো। সবাই দেখো এসি বৃত্তচাপ নেওয়া হলো, আমি এখানে হাত দিয়ে রাখলাম এসিতে। এসি বৃত্তচাপের উপর দণ্ডায়মান। দেখো এই ত্রিভুজটার জন্য এ বি সি এই কোণটা যা কিনা এই চাপের উপর দণ্ডায়মান। দেখো এই চাপের উপর দণ্ডায়মান, এই যে এখানে শুরু এখানে শেষ, এই কোণটি এই চাপের উপর দণ্ডায়মান। আবার দেখো এই কোণটা একই চাপ এসির উপর দণ্ডায়মান, এই যে এ ই সি, একই চাপ এসির উপর দণ্ডায়মান, এতে শুরু সিতে শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই চাপ এসির উপর দণ্ডায়মান হওয়ার কারণে এই কোণটি আর এই কোণটি সমান, এরা উভয়ে এই চাপের উপরে আছে। তাহলে আমরা এই জিনিসটা লিখে দিতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে যে একই চাপ বা একই বৃত্তচাপ যাই বলি, একই বৃত্তচাপ যাদের নাম কি? এটা দেখো এসি চাপ।
একই বৃত্তচাপ AC এর উপর দণ্ডায়মান বলে এই দুইটি কোণ সমান, এরা দুইজনই ওই একই চাপের উপরে আছে। তাহলে এদের নামটা কিন্তু আমরা যখন এসি চাপ যখন পড়েছিলাম, হ্যাঁ, তখন কিন্তু নামটা আমরা এখানে শুরু করে এখানে শেষ করেছি। কিন্তু লেখার সময় আমাদের একটু ভালো হবে যদি আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি ওই ত্রিভুজের মধ্যে যেন নামটা থাকে। যেমন ABC, এই যে কোণটা, এই কোণের নাম আমরা কিন্তু সি এর পরিবর্তে ডি দিতে পারি। আমরা এগুলো আগেই শিখেছি। সি এর পরিবর্তে ডি দেওয়া যাবে, কেননা এই একই লাইনের উপর অবস্থিত একটা বিন্দুর পরিবর্তে আরেকটা বিন্দু ব্যবহার করা যায় কোণের নামের ক্ষেত্রে। ABC যে কথা, ABD এক কথা, শুধুমাত্র সি এর পরিবর্তে ডি লেখা আছে, কিন্তু কোণ কিন্তু আগেরটা আছে, এই জন্য আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছি আমরা জানি যে আমরা কিন্তু আপাতত এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি আর ডান দিকে বড় ত্রিভুজটা। এই জন্য কোণের নামের ক্ষেত্রে ABC নাম না দিয়ে সি এর পরিবর্তে ডি দিয়ে দিই। তাহলে আমরা ABD দিলাম, যদিও বৃহৎ অর্থে ADC এক কথা। আর এই কোণের নাম কি ছিল? AEC কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম একই চাপের উপর দণ্ডায়মান বলে দুইটি কোণ সমান। আমরা জানি একই চাপের উপর থাকলে দুইটি বৃত্তস্থ কোণ সমান হয়। এবার তাহলে যেহেতু দুইটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান, তাহলে অবশিষ্ট কোণ অটোমেটিক্যালি সমান হবে। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব যদি দুইটি কোণ পরস্পর সমান হয়ে যায় অবশিষ্ট কোণ অটোমেটিক্যালি সমান হবে। অবশিষ্ট কোণ তাহলে দেখে নিই তৃতীয় কোণ কোনটা। এই যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যেই কোণটা এখনও ব্যবহার হয়নি সেই কোণটা কোনটা? নিশ্চয়ই এই কোণটা। দেখো এই কোণটা কিন্তু এখনও ব্যবহার হয়নি। এই কোণটার নাম হচ্ছে ADB কোণ। দ্বিতীয় ত্রিভুজে অবশিষ্ট কোণ, দ্বিতীয় ত্রিভুজে দেখো দ্বিতীয় ত্রিভুজটা ছিল এই যে বড় ত্রিভুজটা ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই কোণটা এখনও ব্যবহার হয়নি, তাহলে এটাই হচ্ছে অবশিষ্ট কোণ যার নাম হচ্ছে ACE। অবশিষ্ট কোণ যার নাম হচ্ছে ACE, এরা সমান। অতএব বলতেই পারি এই দুই ত্রিভুজ সদৃশ্য কোণী। অতএব ত্রিভুজ ABD যা আমরা উপরে লিখেছিলাম ও ত্রিভুজ ACE আমরা উপরে লিখেছিলাম এটা এত ও এত সদৃশ্য কোণী। দুইটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তারা সদৃশ্য কোণী ত্রিভুজ হয়। আর যখনই দুইটি ত্রিভুজ সদৃশ্য কোণী হয় তখন এদের অনুরূপ বাহুর অনুপাতগুলি সমান হয়। তো আমরা এই কথাটাও লিখতে পারি যে এত ও এত সদৃশ্য কোণী, অতএব অথবা আমরা লিখতেই পারি যে আমরা জানি দুইটি সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এই উপপাদ্য আমরা আগে পড়েছি। অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। জেনারেল ম্যাথেও আমরা এটা পড়ব অধ্যায় 14-তে, আর হায়ার ম্যাথে আমরা এটা উপপাদ্য 6-এ এটা লেখা ছিল। দুইটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে এটা তোমাদের এই হায়ার ম্যাথেই এই অধ্যায়েরই উপপাদ্য 6-এ লেখা ছিল। তাহলে এখন এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। অনুরূপ বাহু আমরা কি করে খুঁজে পাবো? আমরা আগের দিন বলেছিলাম অনুরূপ বাহু খোঁজার উপায়, আগের দিন বলেছিলাম, আজকে আবার বলি, সবাই শুনে নাও। দেখো সবাই, এই দুইটি কোণ সমান, তোমার কাজ হবে মাঝের কোণ সমান ভেবে নিয়ে তুমি নিবা ফার্স্ট আর লাস্ট। আমরা জানি যে মাঝেরটা কিন্তু আসলে মেইনলি কোণ বোঝায়, তো মাঝেরটা সমান ধরে নিয়ে তুমি নিবা ফার্স্ট আর লাস্ট। ফার্স্ট আর লাস্ট হচ্ছে বাহু, আর মাঝেরটা অ্যাকচুয়ালি কোণ হয়ে যায়।
তাহলে এটা কি হবে বিডি, এই বিডি এর সাথে অনুপাত হবে হচ্ছে সিই, বিডি এর সাথে অনুপাত হবে সি। আবার দেখি আমরা মাঝেরটা দেখো, এই বি এর সাথে মাঝেরটা হচ্ছে ই, মাঝের দুইটা বাদ দিয়ে কি নিবা বলেছিলাম আগের দিন, ফার্স্ট আর লাস্ট, ফার্স্ট আর লাস্ট। তার মানে এখানে দাঁড়াচ্ছে এডি আর এখানে দাঁড়াচ্ছে এসি, ফার্স্ট আর লাস্ট। ফাইনালি আমরা আবারও খুঁজে বের করি, দেখো এখানে মাঝে ডি আছে, এখানে মাঝে সি আছে, মাঝেরটা বাদ দিয়ে ফার্স্ট আর লাস্ট এবি, ফার্স্ট আর লাস্ট এই, তাহলে একটা হবে এবি আর একটা হবে এই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুরূপ বাহুগুলি খোঁজার এটা সহজ উপায়, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখন আমরা দেখব এখান থেকে কোন অনুপাতটি আমাদের কাজে লাগবে না প্রমাণের জন্য। যেমন দেখো বিডি এবং সিই, বিডি এবং সি আমরা দেখে আসি এরা কেউ প্রমাণে আছে কিনা। বিডি এবং সি, দেখো সবাই প্রমাণে বিডি আছে, যেহেতু প্রমাণে বিডি আছে সুতরাং আমার এই অনুপাতটা কাজে লাগবে। আমরা দেখি এডি অথবা এসি প্রমাণে কেউ আছে কিনা। এডি অথবা এসি, এডি প্রমাণে আছে, এসিও প্রমাণে আছে, অতএব এখানে কিন্তু এই অনুপাতটা আমার কাজে লাগতেছে। এডিও আছে, নিচে কিন্তু আমাদের এসিও আছে। আমরা এখন দেখতে পাচ্ছি এবি এবং এই কাজে লাগবে কিনা। দেখো এবি এবং এই, দেখো আমাদের প্রমাণে কিন্তু এবিও আছে এবং কিন্তু প্রমাণে কোনো এই নাই, প্রমাণে এবি আছে। তাহলে এখন কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি খেয়াল করি, বিডি এবং সি এর মধ্যে কোনটা ছিল। দেখো বিডি আমার এখানে ছিল কিন্তু সিই ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাঝের অনুপাতটা আমাদের অবশ্যই লাগবে, মাঝের অনুপাতটা আমাদের অবশ্যই লাগবে, যেহেতু উপরেরটা নিচেরটা দুইটাই প্রমাণে আছে। আর বাকি দুইটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব যে আমাদের কোনটা নিলে আমাদের ভালো কাজে লাগবে। তো এই চিন্তা করার ক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি এখানে এই চিন্তা করি যে আমরা যদি এই লাস্টেরটাকে নেই তাহলে কি সুবিধা হবে। দেখো যদি আমরা লাস্টেরটা নেই, মনে করো যে প্রথমটা আমরা নিলাম না, প্রথমটা মনে করো আমরা নিলাম না, প্রথমটা বাদ দিলাম, যদি দেই তাহলে দেখো কি হয়। দেখো এখানে কিন্তু এই দুই অনুপাত নিলে যদি আমরা আর গুণন করে দেই তাহলে দেখো এবি ইন্টু এসি হয়, এবির সাথে এসিটা গুণ হচ্ছে। দেখো তো প্রমাণে কিন্তু এবি এসি সরাসরি আছে, প্রমাণে এবি এসি সরাসরি আছে। সুতরাং এটা কিন্তু একটা বোঝার উপায় যে আমরা কোন অনুপাতটা নিব। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মাঝের অনুপাতটা তো অবশ্যই নিতে হচ্ছে, যেহেতু উপরের বাহু নিচের বাহু দুইটাই প্রমাণে আছে। কিন্তু এই অনুপাতটার উপরের বাহুটা প্রমাণে আছে, এই অনুপাতটার উপরের বাহুটা প্রমাণে আছে, কিন্তু আমরা একটু মিলিয়ে দেখলাম যদি এটা নিতাম তাহলে কোনাকুনি হতো বিডি ইন্টু এসি, বিডি ইন্টু এসি কিন্তু সরাসরি প্রমাণে নাই। দেখো প্রমাণে কিন্তু বিডির সাথে এসি নাই, বিডির সাথে কিন্তু ডিসি আছে, কিন্তু আমরা যদি এটা নিতাম তাহলে বিডির সাথে এসি পেতাম। সুতরাং এটা কিন্তু নিয়ে লাভ হচ্ছে না। আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এই দুই অনুপাত নেই তাহলে কোনাকুনি গুণ করলে প্রমাণের এবি ইন্টু এসি, প্রমাণের এবি ইন্টু এসি পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা প্রমাণ খেয়াল রাখবো যে কোনটা নিলে প্রমাণটা মিলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রথম অনুপাতটা নিচ্ছি না আপাতত, প্রথম অনুপাতটা আমাদের কাজে লাগতেছে না, আমাদের কাজে লাগবে পরের দুই অনুপাত। সুতরাং আমরা এখন পরের দুই অনুপাত নিয়ে নিই কীভাবে, সরাসরি অতএব দিয়ে পরের দুই অনুপাত এডি বাই এসি সমান সমান এবি বাই এই। তাহলে আমরা কি করলাম, আমরা পরের দুই অনুপাত নিলাম সরাসরি, প্রথম অনুপাত নিলাম না। যেহেতু এরা সবাই সমান তো তিনটা অনুপাত নিয়ে তো আর কাজ করা যাবে না, আমাদেরকে দুইটা অনুপাত নিতে হবে। তো আমরা পরের দুইটা অনুপাত নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা আর গুণন করি, যদি আর গুণন করি এডি ইন্টু এই, এডির সাথে আর গুণন হচ্ছে এই, আবার ডান দিকে দেখো এবির সাথে হচ্ছে এসি, ডান দিকে এবি এর সাথে আর গুণন হচ্ছে এবি এর সাথে এসি আর গুণন। তাহলে আমরা আর গুণন করলাম, এটা আর গুণন করার পর এটাকে আমরা নাম্বারিং করে রাখলাম, এক নাম্বার দিয়ে রাখলাম। এখন আমাদেরকে আরও দুইটা ত্রিভুজ খুঁজে বের করতে হবে, আরও দুইটা ত্রিভুজ, যে দুই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবারও সদৃশ্য কোণই প্রমাণ করার চেষ্টা করব।
তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখন এই চিত্রে আবারও যাই, আবারও দুইটি এমন ত্রিভুজ খুঁজে বের করি যারা কিনা সদৃশ্যকোণী প্রমাণ করা সহজ হবে। দেখো সবাই, আমি এখন যেহেতু আগেরটা হয়ে গেল, আগেরটা নিশ্চয়ই সবার মনে আছে, আমি আর নতুন করে মার্ক করতেছি না, বাট জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সবাই দেখো, আগেরটা কিন্তু কি ছিল, এই যে এই ত্রিভুজটা ছিল, মানে এই যে এই ত্রিভুজটা ছিল, এবং ডান দিকে ছিল কোনটা, ডান দিকে কিন্তু ছিল বড়টা, এই যে বড় ত্রিভুজটা ছিল ডান দিকে। এবার দেখা যাক এই ত্রিভুজটা যদি আমরা কমন রেখে দিই, এই ত্রিভুজটা কমন কেন রাখবো, দেখো দেখো তো প্রমাণে কিন্তু দেখো এডি স্কোয়ার আছে, প্রমাণে যেহেতু এডি স্কোয়ার আছে, তাহলে আমরা যদি দেখো এখানে কিন্তু একটা এডি পেয়েছি, এডি স্কোয়ার আনতে গেলে কিন্তু আরও একটা এডি দরকার। তাহলে আমরা যদি এই এডিটাকে রেখে দিতে চাই, তাহলে এই এডিকে নিয়ে এ বি ডি ত্রিভুজ যা আগে ছিল ওইটাই থাক, তার মানে প্রথম ত্রিভুজ আগেরটাই থাক। ডান দিকের ত্রিভুজটা একটু চেঞ্জ করে দিই। এখন দেখো, ডান দিকের ত্রিভুজটা চেঞ্জ করে কোনটা নিলে সুবিধা হবে। আমি আগে বাম দিকেরটা আরেকবার মার্ক করি। বাম দিকে কিন্তু আমরা এই ত্রিভুজটা আবারও রাখতেছি, বাম দিকে আমরা এই ত্রিভুজটা আবারও রাখতেছি। আর ডান দিকে আমরা আগে নিয়েছিলাম এই বড় ত্রিভুজটা। এখন বড় ত্রিভুজ না নিয়ে যদি দেখো এই ত্রিভুজটা নিয়ে নিই, এই ছোট ত্রিভুজটা, মনে করো এই ছোট ত্রিভুজটা নিয়ে নিলাম। এই ছোট ত্রিভুজ নিয়ে নিলে সুবিধা দেখো কয়টা। এই ছোট ত্রিভুজটা যদি আমি নিয়ে নিই এই বড় ত্রিভুজটার পরিবর্তে, তখন সুবিধা হচ্ছে দুইটা সুবিধা। প্রথমত দেখো, এই ত্রিভুজটির দুইটা বিন্দু বৃত্তের সাথে কানেক্টেড। আমরা জানি বৃত্তের সাথে কানেক্টেড হলে আমরা কিছু একটা সুবিধা পাই, এই জন্য দুইটা বিন্দু বৃত্তের সাথে সংযুক্ত, অতএব এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা দেখো যে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা কিন্তু একটা বিপরীত ত্রিভুজ মনে হচ্ছে, এটার সাথে এটা বিপরীত ত্রিভুজ মনে হচ্ছে, অর্থাৎ এই কোণটা সমান সমান কিন্তু এই কোণটা বলা যাবে। কেন বলা যাবে? বিপ্রতীপ কোণ হিসেবে, বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটা সমান এই কোণটা বলা যাবে। সুতরাং আমি কিছু সুবিধা দেখালাম। তো এই সমস্ত সুবিধার কারণে আমরা এখন পরিশেষে এই দুই ত্রিভুজ নিয়ে কাজ করব। উপরের এই ত্রিভুজ যা আমরা আগেও নিয়েছিলাম, কিন্তু ডান দিকেরটা আগে নিয়েছিলাম বড়টা, এখন নিচ্ছি এই ছোটটা, যা কিনা এটার ঠিক বিপরীতে অবস্থিত। এখন তাহলে এই দুই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যে কয়টা কোণ সমান প্রমাণ করা যায়। তাহলে আমরা লিখি আবার যে দুই ত্রিভুজ আমরা নিয়েছি। শিক্ষার্থীরা, সময় কমানোর জন্য আমরা কিছুটা অংশ লিখে রাখি। শিক্ষার্থীরা, আমি কিছুটা অংশ লিখে রেখেছি, তোমরা দেখো। তোমরা যেহেতু আগেরটা বুঝতে পেরেছো, নিশ্চয়ই এটাও বুঝতে পারবে। দেখো তাহলে এই দুই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই কোণটা সমান সমান এই কোণ বিপ্রতীপ কোণ, এই কোণ সমান এই কোণ বিপ্রতীপ কোণ। নেক্সট দেখো, একই চাপ এসি এর উপর দণ্ডায়মান বলে এই দুইটা কোণ সমান। কীরকম? একই চাপ দেখো, এই যে এসি এর উপর দণ্ডায়মান, এসি এর উপর দণ্ডায়মান বলে কোন দুইটি কোণ সমান। দেখো, একটি ছিল এ বি সি কোণ, মানে এই কোণটা, যার নাম আমরা এ বি সি না বলে এ বি ডি বললেও চলবে। দেখো এই যে এ বি ডি, সরি এই যে এ বি ডি। আমরা আবার দেখি একই চাপের উপর দণ্ডায়মান এসি এর উপর এ ই সি, দেখতে পাচ্ছি এ ই সি, এই কোণটা। তো এই কোণটার নাম যদি আমি এ নাম না দিয়ে একই লাইনের উপর অবস্থিত ডি থেকে শুরু করি, তাও হবে ডিই সি। দেখো সবাই, ডিই সি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝতে পারলাম ব্যাপারটা। এটা কিন্তু আমরা আগেও করেছিলাম, আসলে আগে করেছিলাম কি না তোমরা একটু দেখো। এই দেখো, আমরা একই চাপ এসি এর উপর দণ্ডায়মান বলে এই দুইটি কোণ সমান ছিল। দেখো তো এই দুইটি কোণ কারা ছিল, মনে পড়ে? এই কোণটা আর এই কোণটা ছিল না? দেখো আগেই কিন্তু মার্ক করা আছে, এই দুইটি কোণ যে সমান আমরা আগেই লিখেছিলাম, একই চাপ এসি এর উপর দণ্ডায়মান বলে। এখন দেখো তো, এই কোণটি তো এই ত্রিভুজের মধ্যে আছে, এই কোণটি তো এই ছোট ত্রিভুজের মধ্যেও আছে। সুতরাং এই দুইটি কোণ যে সমান, এটা কিন্তু আমরা আগেও লিখেছিলাম, নতুন করে আমরা আরেকবার লিখলাম। শুধুমাত্র নামের ক্ষেত্রে খেয়াল রাখলাম যে একই লাইনের উপর অবস্থিত, এই লাইনের উপর অবস্থিত, সি বিন্দুর পরিবর্তে ডি নাম দেওয়া হয়েছে,
আর এই লাইনটার উপর অবস্থিত এ নামের পরিবর্তে ডি নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই দুইটি কোণ একই চাপের উপর দণ্ডায়মান বলে এরা সমান। আমরা জানি দুইটি কোণ সমান হলে অটোমেটিক্যালি অবশিষ্ট কোণ সমান হবে, অটোমেটিক্যালি অবশিষ্ট কোণ সমান। অতএব বলতেই পারি এই দুই ত্রিভুজ সদৃশ্যকোণী। আমরা জানি সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুর অনুপাতগুলি সমান হবে। আমরা সবাই জানি অনুরূপ বাহু কীভাবে নেওয়া হয়, সবাই জানি। যদি এখানে খাঁটি বাংলায় বলা হয় তাহলে দেখো সংক্ষেপে বললে হ্যাঁ বলা যায় যে মাঝেরটি কেটে দিবা, মাঝের মানটা কেটে দিবা, তুমি কি করবা, তুমি নিবা ফার্স্ট আর লাস্ট। এই যে মাঝেরটা কেটে দিয়ে তুমি নিবা ফার্স্ট আর লাস্ট, এ বি সি। অনুরূপভাবে আবারও এই যে মাঝেরটা তুমি যদি মাঝেরটা কেটে দাও, অবশ্যই এই কাজটা দেখাবা না, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মাঝেরটা কেটে দিলাম, তাহলে ফার্স্ট আর লাস্ট কী থাকে, এডি থাকে, আর থাকে ডিসি, ডিসি। অনুরূপভাবে তুমি দেখো আবারও মাঝেরটা বাদ চিন্তা করলে ফার্স্ট আর লাস্ট থাকে বিডি আর বিডি এবং ডি। অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখন আমাদের মনে আছে আগের বার কিন্তু আমরা দেখেছিলাম, দেখো 3টা অনুপাত থেকে একটা অনুপাত বাদ দিয়েছিলাম, যেটা কাজে লাগবে আমরা সেটাই রেখেছিলাম। আমাদের আবারও খুঁজে বের করতে হবে এখান থেকে কোনটা কাজে লাগবে। তো আমি সংক্ষেপে বলে দিই, দেখো এখানে কিন্তু আছে বিডি ইন্টু ডিসি আছে, বিডি ইন্টু ডিসি। দেখো সবাই, এখানে আছে বিডি, এখানে আছে ডিসি। সুতরাং যদি আমরা এই দুই অনুপাত নেই তাহলে কিন্তু কোনাকুনি গুণ করলে, 8 গুণন করলে কিন্তু বিডি ইন্টু ডিসি পাওয়া যাবে। কিন্তু যদি আমরা এটা নিয়ে ফেলি তাহলে কিন্তু 8 গুণন করলে বিডি ডিসি পাওয়া যাবে না। সুতরাং প্রমাণ থেকে খুব সহজে আমাদের মনে আছে আগে কিন্তু আমরা এবিএসি প্রমাণ করেছিলাম। এই দেখো এবিএসি আগেই প্রমাণ করেছি। এখন আমার দরকার হচ্ছে বিডিডিসি দরকার। তাহলে বিডি ইন্টু ডিসি পেতে গেলে নিশ্চয়ই এই অনুপাত দুটি নেওয়া লাগতেছে, এই অনুপাতটা কাজে লাগতেছে না। তাহলে আমরা প্রথম অনুপাত না নিয়ে আমরা পরের দুই অনুপাত নিয়ে নিই। পরের দুই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি এডি বাই ডিসি সমান আছে বিডি বাই ডিই আছে। এখন যদি আমরা আর গুণন করে দিই, আর গুণন করলে এডির সাথে গুণ হবে ডিই আর গুণন, ডান দিকে বিডির সাথে গুণ হবে ডিসি আর গুণন, এটা আর গুণন, এটা আর গুণন। আর গুণন করার পর এখন আমরা এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম 1 নাম্বার, এখন দিলাম 2 নাম্বার। এখন তোমরা বলার চেষ্টা করবে যে আমাদের 1 এবং 2 কি করা উচিত, 1 এবং 2 আমাদের কি করা উচিত। আমরা প্রমাণ থেকে খেয়াল করলে বুঝতে পারবো যে 1 এবং 2 কি করা উচিত। দেখো সবাই, এখানে কিন্তু মাঝে বিয়োগ চিহ্ন আছে, দেখতে পাচ্ছি প্রমাণে কিন্তু মাঝে বিয়োগ চিহ্ন আছে। সুতরাং প্রমাণ মেলাতে গেলে এখন আমাদের এই 1 আর 2 বিয়োগ করা উচিত। তাহলে আমরা 1 আর 2 বিয়োগ করে দিই। তাহলে 1 থেকে 2 বিয়োগ করে, 1 থেকে 2 বিয়োগ করে পাই। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো 1 নাম্বারের বাম পক্ষে ছিল এডি ইন্টু এই। আমরা লিখে দিই বাম পক্ষে এডি ইন্টু এই। আমরা কিন্তু বিয়োগ করতেছি, অতএব মাইনাস দিতে হবে, এটা বাম পক্ষ। এবার দেখি 2 নাম্বারের বাম পক্ষ। দেখো সবাই, এই যে আমাদের 2 নাম্বার দেখতে পাচ্ছি সবাই, 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বারের বাম পক্ষ। তাহলে এখন এখানে 2 নাম্বারের বাম পক্ষ দিয়ে দিই এডি ইন্টু ডিই। আমরা বুঝতে পারলাম যে 1-এর বাম পক্ষ মাইনাস 2-এর বাম পক্ষ। এবার আমরা কি করব, এই যে 1-এর ডান পক্ষ, 1-এর ডান পক্ষ লিখে দিই এখানে এবি ইন্টু এসি। আমরা যেহেতু বিয়োগ করতেছিলাম নিশ্চয়ই মাইনাস হবে। এবার লিখব 2-এর ডান পক্ষ। দেখো সবাই, এটা হচ্ছে 2-এর ডান পক্ষ, 2-এর ডান পক্ষ, 2-এর ডান পক্ষ লিখি ডান পাশে বিডি ইন্টু ডিসি। সবাই বুঝতে পারলাম 1 এবং 2 বিয়োগ করা মানে অবশ্যই 1-এর বাম পক্ষ বিয়োগ 2-এর বাম পক্ষ সমান 1-এর ডান পক্ষ বিয়োগ 2-এর ডান পক্ষ, বাম পক্ষ বিয়োগ বাম পক্ষ, ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ। এখন আমরা ক্যালকুলেশন যদি কন্টিনিউ করি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা জিনিস কমন যায়। কোনটা কমন যায় দেখো,
এখানেও এডি আছে, এখানেও এডি আছে, তো নিশ্চয়ই এডি কমন যায়। আমরা দুই জায়গা থেকে এডি কমন নিলাম। এডি কমন নিলে এখানে এই পড়ে থাকে, মাইনাস পরে কি পড়ে থাকে দেখো, ডিই পড়ে থাকে, পরে কিন্তু ডিই পড়ে থাকে। ডান দিকেরটা কোনো চেঞ্জ করার দরকার নেই এবং কোনো কিছু কমনও যায় না। সুতরাং ডান দিকটা যেহেতু কোনো কমন যায় না, তাহলে ডান দিকটা যেমন ছিল তেমন থাকলো। আমরা এখন বাম দিকে আরেকটু বোঝার চেষ্টা করব। এডি এডি এর মতোই থাকলো। আমরা এখন চিত্র হতে খুঁজে বের করব যে এইটুকুর মান কত হয়। চিত্র হতে খুঁজে বের করি, এই থেকে ডিই মাইনাস করলে কত পাওয়া যায়। সবার সামনে আমি চিত্র রাখতেছি, সবাই আশা করি মনে রাখতেছ। এই মাইনাস ডি, এই এখান থেকে মাইনাস করবা ডিই, নিশ্চয়ই উপরেরটা পাওয়া যাবে। আমি আবারও বলে দিই, তুমি যদি এখান থেকে মাইনাস করো এটা, তুমি কি করতেছো দেখো, তুমি এই থেকে মাইনাস করতেছো কোনটা, এই থেকে তুমি মাইনাস করতেছো ডিই। দেখো সবাই, এই থেকে মাইনাস করতেছো ডিই, এই থেকে মাইনাস করতেছো তুমি ডিই। তাহলে তুমি যদি এ থেকে থেকে মাইনাস করে দাও ডি থেকে নিশ্চয়ই তুমি উপরেরটা পাবা, এ থেকে ডি পাবো। শিক্ষার্থীরা আমরা আশা করি বুঝতে পারলাম যে এ থেকে যদি এখান থেকে মাইনাস করে দিই, এইটুকু মাইনাস করে দিই, ডি থেকে মাইনাস করে দিই, তাহলে এই পুরা অংশ থেকে যদি আমরা নিচেরটুকু মাইনাস করে দিই, নিচেরটুকু মাইনাস মানে নিচেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে উপরেরটা। আমরা পাচ্ছি এই যে উপরেরটা পাচ্ছি, এডি পাচ্ছি। তাহলে আমরা চিত্র হতেই দেখতে পেলাম যে আমরা উপরেরটা পাচ্ছি, এডি পাচ্ছি। তাহলে আমরা এখন চিত্র হতেই লিখতে পারি, এটা হবে এডি, এটা হবে এডি, আর এদিকে যা ছিল থাকলো এবি ইন্টু এসি ছিল, বিডি ইন্টু ডিসি ছিল। ডান দিকে যা ছিল তাই থাকলো। আমরা একটু পাশে লিখে দিলাম যে চিত্র হতে অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি, চিত্র হতে আমরা দেখতে পেয়েছি এই থেকে যদি আমরা ডিইটা মাইনাস করে দিই, চিত্র হতে দেখলাম এটা আসলে এডি এর সমান। আমরা দেখেছিলাম চিত্রে মোট অংশ থেকে যদি আমরা নিচেরটুকু মাইনাস করে দিই, নিচেরটুকু বাদ দিয়ে দিই, নিচেরটুকু বাদ দিয়ে দিলে পাবো আমরা এই উপরেরটার নাম হচ্ছে এডি। তাহলে আমরা এখান থেকে এটা মাইনাস করলে পাচ্ছি এডি। এই যে এই অংশটুকুর মান হচ্ছে এডি। এখন আমরা বাকি অংশ নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এডি স্কোয়ার হয়ে যাবে। তো সেটা লেখার জন্য আমি এখানে লিখতেছি, সবাই দেখো বাকি অংশে অতএব দেওয়ার পর দেখো এডি ইন্টু এডি, নিশ্চয়ই এডি স্কোয়ার হয়ে যাবে, এডি ইন্টু এডি স্কোয়ার হয়ে যাবে। ডানে যা ছিল তাই থাকবে, ডানে যেটা ছিল ওইটাই থাকবে, এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। তাহলে আমরা বুঝতে পারলাম বামেরটা এডি স্কোয়ার হয়ে যায় আর ডানে যা ছিল তাই। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা জানি যে এই এডি কিন্তু এই এডি, আর এই অংশটুকুর মান হচ্ছে এই এডি। তাহলে সব কিছু মিলে আমাদের প্রমাণটা হলো। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা অবশ্যই এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে প্র্যাকটিস করলে তোমার কাছে আরও ক্লিয়ার হবে। এবং সবগুলার মধ্যেই কিন্তু কিছু মিল আছে, যত বড়ই হোক না কেন, যেহেতু একই স্টেপ বারবার করা হয়, সুতরাং তুমি প্র্যাকটিস করলে দেখবে যে বড় হোক আর যাই হোক না কেন, এগুলো কিন্তু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, একই স্টেপ রিপিট হচ্ছে। সুতরাং তোমরা একটু প্র্যাকটিস করলে দেখবে এটা কিন্তু সহজ ছিল। তো শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।